যুদ্ধের এখনকার সর্বশেষ যে অবস্থা, এর মধ্যে মার্কিন সেনারা এর মধ্যে ৩ জনকে আমরা দেখেছি নিহত হওয়ার খবর আছে বাংলাদেশি নাগরিকদেরও খবর নিহত হবার। কিন্তু ইসরায়েলেও আমরা দেখেছি যে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তাদেরও অনেক মানুষ মারা গেছে ৯ জনের মতো। হতাহতের সংখ্যা হয়তো বাড়বে, ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়বে। কিন্তু এই ত্রিমুখী যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল এই ত্রিমুখী যে যুদ্ধটি শুরু হয়েছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় বিশ্বের অন্যান্য যেসব দেশগুলো ইরানের বন্ধু অথবা তার আশেপাশে যারা আছে এবং মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই তো ইরান এর আগে আমরা দেখেছি কালকে তারা ব্যালিস্টিক বোমা তারা হচ্ছে সেখানে নিক্ষেপণ করেছে, এই পরিস্থিতি কি সামনে আরো বাড়বে আপনার কাছে কি মনে হয়? জি, অনেক ধন্যবাদ। খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। আম ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানকে আক্রমণ করেছে এবং গত ২-৩ সপ্তাহ ধরে আমরা দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটা সমাবেশ হচ্ছে। তাদের ২ টো বড় জাহাজ আব্রাহাম লিংকন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড ওই এলাকাতে পাঠিয়েছে। এটা এয়ারক্রাফট ক্যারিয়ার। ওখান থেকে আভাস আসছিল যে একটা কিছু সামথিং ইজ ব্রুইং এবং কিছু একটা হবে এবং যুদ্ধটা শুরু হলো এবং আজকে আমরা নিশ্চিত হলাম যে আয়াতুল্লাহ খামেনি তাদের সুপ্রিম লিডার উনি নিহত হয়েছেন। পাশাপাশি ওদের আইআরজিসির যে প্রধান পাকপোর সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মাউসাভি এবং ডিফেন্স মিনিস্টার আজিজ নাসির জাদে নিহত হয়েছে। আরো অনেক নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হয়েছে। প্রাক্তন ইরানের রাষ্ট্রপতি আহমেদিনেজাদ উনিও নাকি নিহত হয়েছে। সো ইট ইজ ভেরি অ্যালার্মিং ফর দি ওয়ার্ল্ড। এবং আমি মনে করি যে এটা একটা ব্যাপক, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বক্তব্য দিয়েছে এটার এফেক্টটা বাংলাদেশে আসবে না, বাট আসলে এটার এফেক্টটা গ্লোবালি এটা আসবে। বিশেষ করে তেল এবং এলএনজি রপ্তানির ক্ষেত্রে ইরানের নিকটবর্তী যে হরমুজ প্রণালী আছে ওখান থেকে প্রতি দিন ২০,০০০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়। বিশ্বের ২০% এলএনজি ওই পথে রপ্তানি হয়। সারা বছরে $500 বিলিয়ন মূল্যের তেল রপ্তানি হয় ওই প্রণালী দিয়ে এবং এই তেলটা মূলত ৮০-৮৫% আসে ভারত, বাংলাদেশ, চায়না এবং এশিয়াতে। তো এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে তেলের সংকট হবে, তেলের দাম বেড়ে যাবে এবং তেলের সাথে আবার লাইফ ইজ রিলেটেড। সবকিছুর দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে এবং যতদিন এই যুদ্ধটা প্রলম্বিত হবে এটার এফেক্টটা তত গুরুতর হবে। সো আমরা দেখলাম যে ইসরায়েলে কিছু হতাহত হয়েছে, ৮ জন না কয়জন, মার্কিন ৩ জন সৈনিক নিহত হয়েছে, বাট ইরানে এটার ক্ষয়ক্ষতিটা সবচেয়ে বেশি। একটা স্কুলে প্রায় শতাধিক ছাত্রী নিহত হয়েছে, লিডারশিপে একটা বিশাল অংশ নিহত হয়েছে এবং যদিও দ্রুত গতিতে ইরান তাদের ইন্টারিম একটা কাউন্সিল তৈরি করেছে, তাদের দে হ্যাভ এ নাইস সিস্টেম। সুপ্রিম লিডার হচ্ছে ইরানের সবচেয়ে শক্তিমান এবং পাওয়ারফুল ম্যান, উনার অবস্থান হচ্ছে নাম্বার 1 এবং রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছে সেকেন্ড এবং এই সুপ্রিম লিডার আন্ডারে উনি হচ্ছে সশস্ত্র বাহিনীর কমান্ডার এবং সরকারের যে 3টা ডিভিশন এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, 3টারই প্রধান সুপ্রিম লিডার। তো ইরান খুব দ্রুত গতিতে আয়াতুল্লাহ আরাফি নামে একজনকে ইন্টারিম সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে। দে হ্যাভ এ সিস্টেম। ৮৮ জন সমন্বিত একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আছে, তারাই এই সুপ্রিম লিডারকে তারা নির্বাচন করে। বাট এই যুদ্ধটা কতদিন চলবে বলাটা খুব মুশকিল। ডোনাল্ড ট্রাম্প বলছিল আমরা রিজিম চেঞ্জ চাই। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনির, যেহেতু তাকে আসলে মোটামুটি বিশ্ব মোড়লরা একটু ভয়ই পেত এবং তিনিও বেশ কঠোরই ছিলেন, তার না থাকাটা এখন ইরানের জন্য যেই সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আসলে এই যুদ্ধটা পরিচালনা করছে, মোরালের জায়গা থেকে কি তারা একটু দুর্বল হয়ে যেতে পারে? যদিও তো ঘোষণা এসছে যে না, তারা আরো শক্তভাবে আক্রমণ চালাবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে চালাতে কি পারবে? ইরান ইজ এ ভেরি প্রাউড নেশন। গত কয়েক দশক ধরে ইরানের উপর স্যাংশন ছিল, তারপরেও দে হ্যাভ প্রিভেইল। তারা তাদের মানুষ ভালোই ছিল, এই স্যাংশনে তেমন কোনো এফেক্ট আসে নাই। সো দে আর এ প্রাউড নেশন। অবশ্যই মোরালি তারা একটু শ্যাটার্ড হবে এই হত্যাযজ্ঞের পরে, বাট আমি মনে করি যে ইরান, আপনি দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে তারা আক্রমণ করেছে, অ্যাকচুয়ালি রাষ্ট্রগুলোকে আক্রমণ করেনি,
তাদের প্রধান পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের যে শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলোকে আমরা আক্রমণ করেছি, আমরা ওই রাষ্ট্রগুলোকে আক্রমণ করিনি, এবং তাদের দে হ্যাভ এ ভেরি স্ট্রং ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে এবং বেশ কিছুদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতন ক্ষমতা তাদের আছে। সবচেয়ে বড় ক্ষমতা যেটা, হরমুজ প্রণালীটা বন্ধ করার তাদের ক্ষমতা আছে। এটা যেটা সবচেয়ে ন্যারো জায়গাটাতে, এটা 22 কিলোমিটার চওড়া এবং খুব সহজে মাইন দিয়ে হরমুজ প্রণালী তারা বন্ধ করতে পারবে এবং এটা একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে গ্লোবাল ইকোনমিতে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসছে, সুতরাং তাদের যে তেলের সাপ্লাই এটা কিন্তু ভেনেজুয়েলা থেকে নিশ্চিত। বাকি বিশ্ব কিন্তু এখন তেলের সাপ্লাইয়ের একটা সংকটে পড়বে, বিকজ আমাদের তেলটা আসতো মধ্যপ্রাচ্য থেকে, সেটা আমরা পাচ্ছি না। সো আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই ফর্মুলা হয়তো ইরানে ফলো করবে। তারা চাইবে, তারা এই অ্যাসাসিনেশন চলমান রাখবে যতক্ষণ পর্যন্ত তাদের পছন্দ মতো সরকার ইরানে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাসাসিনেশন চলতে থাকবে। আমি জানি যে, যতটুকু জানি, ইরানে দে হ্যাভ সিরিজ অফ সাকসেশন, কার পরে কে আসবে, কার পরে কে আসবে। সো ভেনেজুয়েলায় যেরকম মাদুরি যাওয়ার পরে মাদুরির সরকারকেই তারা অবস্থানে রেখেছে, বাট এখন ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠে বসে। সো মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে অনুরূপ পরিস্থিতি যাতে ইরানের সৃষ্টি হয়, এবং তাদের তিনটা উদ্দেশ্য এই আক্রমণের পিছনে। এবং প্রথমে আমি বলে নেই, ইট ওয়াজ লঞ্চড অন এ ফলস ফ্ল্যাগ অপারেশন। এটা হচ্ছে একটা ইহুদি ফিলোসফি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও ফলো করেছে পাকিস্তানের বিরুদ্ধে, একটা মিথ্যা কারণ দেখিয়ে একটা ঝগড়া লাগানো। এবং এই মিথ্যা কারণটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন। আমরা এখনো কিন্তু প্রমাণিত না অ্যাকচুয়ালি ইরানের নিউক্লিয়ার ওয়েপেন আছে কি নাই, বাট আমরা কিন্তু এটা প্রমাণিত যে ইসরায়েলের আছে। ইরানের আছে কি নাই এই সন্দেহের উপর ভিত্তি করে তারা আক্রমণটা করেছে, যেভাবে ইরাকের উপরে তারা আক্রমণ করেছিল যে ইরাকেরও ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে। সো এটা ফলস প্লির উপরে তারা এই আক্রমণটা করেছে, যেটা কোনোভাবে, এবং তাদের তিনটা কারণ, একটা হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয় হচ্ছে ইরানের যে তেল এবং গ্যাসের যে সমাহার, দে হ্যাভ দি 4th লার্জেস্ট অয়েল রিজার্ভ এন্ড দি হাইয়েস্ট গ্যাস রিজার্ভ ইন দি ওয়ার্ল্ড, এটার উপরে কর্তৃত্ব আনা, এবং তৃতীয়টা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের একটা মার্কেট ওপেন করা। এই যে একটা যুদ্ধ হলো, এটার পরে কিন্তু এখন জিসিসি দেশগুলো, বিত্তবান দেশগুলো, সৌদি আরেবিয়া, কাতার, কুয়েত, ইউএই, তারা কিন্তু হাজার হাজার মিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য। সো সার্বিকভাবে কিন্তু ইট ইজ এ ভিক্টরি ফর ইউএসএ, এন্ড আই মাস্ট সে দ্যাট ইট ওয়াজ এ মোস্ট কোঅর্ডিনেটেড অপারেশন। তারা ভেনেজুয়েলা এবং ইরানে যে অপারেশনটা করেছে, এর থেকে সাকসেসফুল অপারেশন আমার মনে হয় পৃথিবীর কেউ করতে পারবে না।